প্রথমে পার্থে ভারতের জয়, তারপর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার জয়। ফলে এই থার্ড টেস্টে এই ব্রিসবেনে এই ম্যাচটা ছিল বলতে গেলে এক প্রকার ডিসাইডার। আলটিমেট ডিসাইডার না হলেও প্রিলিমিনারি যে ডিসাইডার ছিল এই সিরিজের, সেটা আপনি কিন্তু বলতেই পারেন। তো ব্রিসবেনে টস জিতেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, জিতে তিনি অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা বেশ ভালোই হয়েছিল। প্রথম দিন ওই মানে খারাপ আবহাওয়ার বৃষ্টির কারণে একদমই বেশি খেলা হয়নি, মাত্র 80 বলের খেলা হয়েছিল, মানে ওই 13 ওভার 2 বল, সেখানে অস্ট্রেলিয়া বিনা উইকেটে 28 তুলেছিল। এরপর দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই জাসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে তাদের শুরুতেই আঘাত দেন। আর ভারত অস্ট্রেলিয়ার খুব অল্প সময়ের মধ্যেই 75 রানের মধ্যেই তিনটা উইকেট তুলে নিয়েছিল। কিন্তু এরপর চতুর্থ উইকেটে স্টিভ স্মিথ আর ট্রাভিস হেডের মধ্যে 241 রানের একটা ম্যারাথন জুটি গড়ে উঠেছিল। দুজনেই ইন্ডিভিজুয়ালি সেঞ্চুরি পেয়েছিলেন ওই জায়গায়। আর তারপর স্টিভ স্মিথকে ওই জাসপ্রীত বুমরাই আবার প্যাভিলিয়নে ফিরিয়ে এই পার্টনারশিপটাকে তিনি ব্রেক থ্রু দেন। এরপর মানে খুবই অল্প সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার আবারও 3টা উইকেট তুলে নিয়েছিল ভারত। ফলে ওই স্টিভ স্মিথ আউট হওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোরটা যেখানে ছিল 3 উইকেটে 316, অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেছিল 6 উইকেটে 327। এরপর সপ্তম উইকেটে আবার তাদের অধিনায়ক প্যাট কামিন্স আর ওই জায়গায় অ্যালেক্স ক্যারির মধ্যে আবার ওই 50+ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। মানে এদের দুজনের জন্যই অস্ট্রেলিয়ার রানটা ওই 400 গন্ডি প্রায় টপকে গেছিল বলতে পারেন। অ্যালেক্স ক্যারি শেষের দিকে গিয়ে তিনি ওই মিচেল স্টার্ক আর নাথান লায়নকে সাথে নিয়ে ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট পার্টনারশিপ করে নিজেও ব্যক্তিগতভাবে 70 রানের একটা ইনিংস খেলে অস্ট্রেলিয়া স্কোরটাকে তিনি পৌঁছে দেন 445-এ। ফলে 445-এ অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। এরপর এর জবাব দিতে নেমে ভারতের ব্যাটাররা কিন্তু মানে একদমই ভালো স্টার্ট করেনি। তাদের ওই আর কি চলমান ব্যাটিং ব্যর্থতা চলতেই থাকলো এই ম্যাচেও। মাত্র আর কি 50 রানের আগেই তারা 4টা উইকেট হারিয়ে ফেলেছিল, সম্ভবত 44 রানের মধ্যেই। এরপর রোহিত শর্মা আর ওই ওপেনার KL রাহুলের মধ্যেই পঞ্চম উইকেটে 30 রানের একটা জুটি গড়ে উঠেছিল। রোহিত শর্মা ভালোভাবে স্টার্ট করেও তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। ফলে ওই জায়গায় তার উইকেটটা চলে গেল। ফলে ভারতের স্কোরটা তখন ওই জায়গায় মানে 5 উইকেটে 74 হয়ে গেছিল। এরপর এই ষষ্ঠ উইকেটে জাডেজা আর ওই KL রাহুলের মধ্যে একটা ওই 67 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটাই বলতে গেলে ভারতকে কিছুটা ম্যাচে ফিরিয়েছিল। তার মধ্যে KL রাহুল নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন। মানে তিনি খুবই লাকি বলতে হবে, কারণ ওই চতুর্থ দিনের খেলার একদম প্রথম বলেই তখন তিনি সম্ভবত 33 রানে ব্যাটিং করছিলেন। ওই জায়গায় তার একটা খুবই সহজ একটা ইজি ক্যাচ ফেলে দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তো এই পড়ে পাওয়া লাইফটাকে কাজে লাগিয়ে তিনি নিজের ইনিংসটাকে 84 রান পর্যন্ত নিয়ে গেছিলেন। মানে আনলাকিও বলতে হবে তাকে অ্যাট দ্য সেম টাইম, কারণ তিনি মাত্র 16 রানের জন্য নিজের সেঞ্চুরিটা মিস করেছিলেন। এরপর সপ্তম উইকেটে ওই নীতিশ কুমার রেড্ডি আর জাডেজার মধ্যেও একটা 53 রানের জুটি গড়ে উঠেছিল। এই জুটিটাও ভারতকে কিছুটা অক্সিজেন দিয়েছিল। তো নীতিশ কুমার রেড্ডি 61টা বল ফেস করেছিলেন, কিন্তু তিনি মাত্র 16 রান করতে পেরেছিলেন। অপরদিকে জাডেজা তিনি হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। তো জাডেজার উপর ভরসা করা হয়েছিল মানে ভারতের ওই অস্ট্রেলিয়ার রানের আর কি যে চোখ রাঙানিটা ছিল ফলো ওয়ানের। তো ফলো ওয়ানটাকে মানে এড়ানোর জন্য ভারতের যে মানে প্রয়োজন ছিল 246 রান। মানে তখন ওই সময় জাডেজাই একমাত্র ভরসা ছিলেন, কারণ তখন মূল ব্যাটাররা সবই আর কি প্যাভিলিয়নে ফেরত গেছিলেন। কিন্তু জাডেজাও ওই জায়গায় সবাইকে হতাশ করে দিয়ে 77 রান করে তিনিও নিজের উইকেটটা ছুড়ে দিলেন। ফলে ভারতের স্কোরটা তখন হয়ে গেছিল 9 উইকেটে 213। তখন ওই 246 ছুতে ওই ম্যাজিক ফিগারটা ছুতে 33 রান বাকি। আমরা সবাই তখন ধরেই নিয়েছিলাম যে ভারত ডেফিনেটলি এই ব্রিসবেন টেস্টে ফলো অন খেতে চলেছে। তো ওই জায়গায় আমাদের সবাইকে চমকে দিয়ে ওই লাস্ট উইকেটে ভারতের দুই পেস বোলার জাসপ্রীত বুমরা আর আকাশদীপ অনবদ্য একটা পার্টনারশিপ করে 47 রানের একটা জুটি করে ভারতকে ওই ফলো ওয়ানের চোখ রাঙানিটা থেকে তারা উতরে দেন। মানে ওইটা তারা কাজটা চতুর্থ দিনই মানে শেষ বিকেলে করে ফেলেছিলেন। আর এছাড়া ওই মানে পঞ্চম দিনের একদম শুরুতে তারা ওই জায়গায় আরও 8টা রান যোগ করেছিলেন। ফলে তাদের পার্টনারশিপটা 47 রানে আর কি খতম হলো। আর ভারতের প্রথম ইনিংসটা শেষ হলো 260 রানে। আর 31 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন ওই জায়গায় আকাশদীপ। এরপর হাতে যেহেতু আর খুব বেশি সময়ও ছিল না, মানে একদিনের খেলাই হিসাব মতো দেখতে গেলে বাকি ছিল, আর ভারী বৃষ্টিরও যেহেতু একটা পূর্বাভাস ছিল, সেই কারণে অস্ট্রেলিয়া আর কি মানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে তারা ওই জায়গায় যতটা দ্রুত সম্ভব রান তোলার চেষ্টা করছিলেন। তো যার চক্করে তারা শুরু থেকেই আর কি উইকেট হারাতে থাকে। এক সময় আমার মনে আছে তাদের 16 রানে 3, 28 রানে 4 উইকেট, ইভেন স্টিভেন স্মিথের উইকেটটা হারানোর পর 33 রানে 5 উইকেট চলে গেছিল। কিন্তু ওই জায়গায় ষষ্ঠ উইকেটে ট্রাভিস হেড আর অ্যালেক্স ক্যারি 27 রানের একটা জুটি করে অস্ট্রেলিয়া স্কোরটাকে 60-এ পৌঁছে দেন। এরপর তাদের ভরসাযোগ্য ব্যাটার ট্রাভিস হেডও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন ওই মোহাম্মদ সিরাজের বলে। এরপর ওই সপ্তম উইকেটে ওই প্যাট কামিন্স নেমে তিনি একটা আর কি মানে ফ্লারিশিং একটা ইনিংস খেলেন। 10 বল খেলে 22টা রান তিনি ওই জায়গায় করেছেন। খুবই ভ্যালুয়েবল রান ছিল বলতে পারেন, 2টা চার 2টা ছক্কার বিনিময়ে। তো যার ফলে অস্ট্রেলিয়া স্কোরটা ওই জায়গায় চলে যায় 7 উইকেটে 89। মানে প্যাট কামিন্স আউট হওয়ার পর মানে ওই 1 ওভারের মধ্যেই তিনি ইনিংসটা ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দেন। ফলে ভারতের জয়ের জন্য শেষ ইনিংসে টার্গেট দাঁড়ালো 275 রানের। এরপর যথারীতি ভারত মানে ব্যাটিং করতে শুরুও করে দিয়েছিল। 2 ওভার 1 বল তারা খেলেও ফেলেছিল।
8টা রান ওই জায়গায় তুলেছিল তাদের 2 ওপেনার জয়সওয়াল আর রাহুল। কিন্তু এরপর মানে খারাপ আবহাওয়া, মানে এতটাই আর কি মানে বৃষ্টির চোখ রাঙানি ছিল, মানে কন্ডিশনটা এতটাই ক্লাউডি হয়ে গেছিলো, এতটাই আর কি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিলো, মানে যে পর্যাপ্ত আলোটুকু দরকার খেলার জন্য সেটা ওই জায়গায় যথেষ্ট পরিমাণে ছিল না। ফলে আম্পায়াররা বাধ্য হয়ে এক প্রকার খেলা বন্ধের ঘোষণা করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। কিন্তু আবহাওয়ার আর সেভাবে উন্নতি না হওয়ায় তারপর আবার তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টিও নেমে গেছিলো বেশ কয়েকবার। তো সব কিছু মিলিয়ে বেশ অনেকক্ষণই অপেক্ষা করেছিল দুই দলের প্লেয়াররা, আম্পায়াররা, ম্যাচ অফিসিয়ালরা। এরপর দেখা গেল খেলা হওয়ার মতো পর্যাপ্ত সময় যখন তাদের হাতে আর বাকি নেই, ওই নির্ধারিত সময় প্রায় 1 ঘন্টা আগেই আম্পায়াররা দুই দলের অধিনায়কের সাথে কথা বলে এই ম্যাচ কল্ড অফের ঘোষণা করে দেয়। ফলে এই ব্রিসবেন টেস্টটা ড্র হিসেবেই শেষ হলো। আর এরপরেই ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে প্রেস কনফারেন্সে এসে ভারতের এই স্কোয়াডে থাকা তারকা অফ স্পিনার বা বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ব্রিসবেন টেস্টের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন। দেখুন, ব্রিসবেন টেস্টের যদি একটা আলটিমেট রেজাল্ট আসতো, যে মানে যদি ভারত জিততো কিংবা অস্ট্রেলিয়া জিততো, তাহলে অনেকগুলো রিজনকে বা অনেকগুলো পয়েন্টকে আমি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারতাম। কিন্তু যেহেতু এই ম্যাচের কোনো ফলাফলই হয়নি, আর তার জন্য মূল দায়ী হচ্ছে খারাপ আবহাওয়া, বৃষ্টি আর ওই খারাপ আলো। তো আমার কাছে মনে হয় সব কিছু পেরিয়ে এই খারাপ আবহাওয়া, খারাপ আলো বা বৃষ্টি যাই বলুন না কেন, মানে এই প্রকৃতির বিরূপ অবস্থাটাকেই মনে হয় এই ব্রিসবেন টেস্টের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনাদের কাছে এই ব্রিসবেন টেস্টের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।